আচ্ছা শোন, আজকে আমাদের ক্লাসটা পুরোপুরি ক্যালকুলাসের ওই ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ সেটা নিয়ে যাবে, মানে অনেকটা ম্যাথের ক্লাসই হবে আজকে। তো আগের দিন একটু ডিফারেন্সিয়েশন নিয়ে বলছিলাম, ওটার কিছু সূত্র দিয়ে দিছিলাম। আজকে কয়েকটা এরকম ডিফারেন্সিয়েশনের ছোটখাটো ম্যাথ দেখাবো যে এটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়, অঙ্কগুলা কিভাবে করা লাগে। তো আমরা আগের দিনে একটা সূত্র পড়ছিলাম, এটা বেশি দরকার হবে, সেটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, মানে এক্স টু দি পাওয়ার এন কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সূত্রটা এরকম হয়, এন পাওয়ারটা সামনে আসে, তারপর এক্স এন মাইনাস ওয়ান। তো এইটা দিয়ে যদি আমি কয়েকটা দেখাই, ম্যাথ দেখাই, ধর তোকে বললো এরকম যে 3x² প্লাস 2x প্লাস 3, এই ইকুয়েশনটাকে ডিডিএক্স করতে বললো, এইটাকে অন্তরীকরণ করতে বললো, আই মিন এক্স এর সাপেক্ষে এটার অন্তরীকরণ বের করতে বললো বা ডিডিএক্স বের করতে বললো। তাহলে সেক্ষেত্রে কি হবে জিনিসটা, এই যে এই ডিডিএক্স যে অপারেটরটা, এটাও সবগুলোর মধ্যে বন্টিত হয়ে যাবে এরকম করে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, ডিডিএক্স অফ থ্রাইস এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ টয়েস এক্স প্লাস ডিডিএক্স অফ 3, এরকম হবে। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে আমি এখন সূত্র অ্যাপ্লাই করি, এই যে এটা অ্যাপ্লাই করব। তো এখন আরেকটা ব্যাপার, আরেকটা সূত্র লিখে দিচ্ছি আমি, সেটা হচ্ছে ডিডিএক্স অফ এ এক্স টু দি পাওয়ার এন। এই এ দিয়ে বুঝাচ্ছি কোন একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট সবসময় বাইরে চলে আসে, যদি গুণ আকারে থাকে কনস্ট্যান্ট চলকের সাথে, তাহলে সেটা বাইরে চলে আসবে, আই মিন তার উপরে ডিডিএক্স অ্যাপ্লাই হবে না, তাহলে এটা বাইরে চলে আসবে, আর বাকিটার উপরে অ্যাপ্লাই হবে, মানে এক্স এন এর উপরে অ্যাপ্লাই হবে, মানে এরকম আসবে এন এক্স এন মাইনাস ওয়ান, এই যে এইটুকু আসছে, এটা বাইরে চলে আসছে। তো এরকম 3x² এইটাকে যদি ডিডিএক্স করতে যাই, তাইলে 3 হচ্ছে একটা কনস্ট্যান্ট জিনিস, এটা বাইরে চলে আসবে, এই বাইরে নিয়ে আসলাম, আর বাকি x² উপরে এই ডিডিএক্সটা অ্যাপ্লাই হবে। তাহলে এই যে এই সূত্র xn, তার মানে 2টা, এই 3 বাইরে আসলো, আর এখানে 2x n মাইনাস ওয়ান মানে হচ্ছে 2 মাইনাস ওয়ান, এইটাকে বুঝিস নাই, এটা কনস্ট্যান্ট ছিল বাইরে নিয়ে আসছি, তারপর ইন্টু x², এটাকে ডিডিএক্স করলে পাওয়ারটা সামনে আসছে, তারপর এক্স পাওয়ার 1 কমে গেছে। আবির বুঝছিস? আচ্ছা আয়শা বুঝছিস? হ্যাঁ বলবো, আবার বলবো, তুই আগের দিনে ক্লাস করিস নাই তো একটু প্রবলেম হবে। আচ্ছা, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করছি, এই সূত্রটা, এখানে দুইটা সূত্র, এইটা আর এইটা, ওকে। একটা হচ্ছে যদি এই ডিডিএক্স দিয়ে বুঝাই, আমরা আগের দিন এটা বলছিলাম যে এটা দিয়ে আমরা একটা অপারেটর বুঝাচ্ছি, ওই সাইন কস যেরকম একটা অপারেটর, এরকম এটাও একটা অপারেটর। এটা মিন করে যে এই 3x² পরিবর্তন বের করব কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এরকম। তো আমার সূত্র এখন এই দুইটা আমি অ্যাপ্লাই করতেছি। একটা হচ্ছে এই যে এইটা এ এক্স টু দি পাওয়ার এন, এই 3 কে যদি আমি এ বলি, এটা হচ্ছে এক্স, এই এনটা হচ্ছে 2। তাহলে এই সূত্রটা বলতেছে যদি এরকম থাকে, সূত্রটা হচ্ছে ফার্স্টে আমাদের কনস্ট্যান্ট যদি থাকে, এই কনস্ট্যান্টটা বাইরে চলে আসছে, এই যে কনস্ট্যান্টটা বাইরে চলে আসছে, তারপর যেটা পাওয়ার ছিল এক্স এন, এই পাওয়ারটা আসবে, এই যে এক্স এন এর পাওয়ার সামনে আসছে, তারপর এক্স, তারপর পাওয়ার 1 কমে যাবে, এই যে পাওয়ারটা 1 কমে গেছে। এরকম একইভাবে এইটার যদি দেখাইতে যাই, তাহলে ব্যাপারটা কিরকম হবে, এখানে একটা কনস্ট্যান্ট আছে 2 আছে, তারপরে এক্স, তাহলে 2 হচ্ছে কনস্ট্যান্ট, ওটা জাস্ট আলাদা রেখে দিচ্ছি বাইরে। তারপরে এক্স এর উপরে পাওয়ার 1 চিন্তা কর, আই মিন, তাইলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1, এরকম একটা অবস্থা। তাইলে
1 সামনে আসলে সেটা লেখার দরকার নাই, মানে এরকম দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার 1 মাইনাস 1, এরকম আর কি, সরি 1 মাইনাস 1 মানে x টু দি পাওয়ার 0। আরো সহজভাবে বললে আগের দিন সূত্র লিখে দিয়েছিলাম, এই ddx অফ x এটা ইকুয়ালস টু হচ্ছে 1, এটাও একটা সূত্র লিখে দিয়েছিলাম। তাহলে ddx অফ x হবে জাস্ট 1। এরকম একইভাবে আগের দিন আরেকটা সূত্র ছিল যে কনস্ট্যান্টকে ডিডিএক্স করলে যদি কনস্ট্যান্টের সাথে কিছু না থাকে তাকে যদি ডিডিএক্স করি তাহলে সেটা আসবে 0, তাহলে ডিডিএক্স অফ 3 হবে 0। তাহলে আলটিমেটলি এই সমীকরণের অ্যান্সারটা আসতেছে, এই ডিডিএক্স এর অ্যান্সারটা এরকম আসতেছে 3 দুগুণে 6, আর এখানে x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে x প্লাস 2, এটা হচ্ছে অ্যান্সার। আর কয়েকটা দেখাচ্ছি, পেন নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে সোজা লাগবে। ধর আরেকটা এরকম দেখাচ্ছি, বললো x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব, এইটার ডিফারেন্সিয়েশন করতে বলছে আমাকে। আমরা কিন্তু পুরাই ম্যাথ করতেছি এখন, এখানে ফিজিক্সের কিচ্ছু নাই। তো এই ক্ষেত্রে যেটা হবে, আবারও সূত্র অ্যাপ্লাই করি। ফার্স্টে হচ্ছে এইটা এটার উপরে চলে যাবে, আবার এইটার সাথে যাবে। তো আমরা আলাদা ভেঙে ভেঙে না লিখে একবারেও লিখতে পারি। কিরকম ব্যাপার, যে ddx অফ x টু দি পাওয়ার 4 এটা যদি করতে যাই তাহলে সূত্র এটা x টু দি পাওয়ার n। তো নিয়ম কি, পাওয়ারটা সামনে আসে লিখলাম 4, তারপর x, এই x, তারপর হচ্ছে n মাইনাস 1, n মাইনাস 1 মানে 4 মাইনাস 1 মানে এটা হবে 3, ওকে, প্লাস এইটা এবার এইটার উপরে যাবে 3x কিউব, মানে এবার একটা কনস্ট্যান্ট আছে 3x কিউব। তাহলে কনস্ট্যান্ট সবসময় ddx এর বাইরে চলে আসে, তার মানে 3টা থেকে যাবে, এটার কোনো চেঞ্জ হবে না। আর x কিউবকে আবার এই সূত্রে ফেলবো, তাহলে 3, এই যে কিউবটা পাওয়ারটা সামনে আসছে, তারপর x, তারপর এই পাওয়ারটা 1 কমে যাবে মানে স্কোয়ার। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে 4x কিউব প্লাস 9x স্কোয়ার। তো এইটার অ্যান্সারটা এরকম আসছে। এইটুক কি বুঝছিস? হ্যাঁ, মানে ভেঙে ভেঙে করি নাই, মানে ভেঙে ভেঙে তোরা কখনোই করবি না, মানে বুঝার জন্য প্রথমে ভেঙে ভেঙে বুঝাইছি, কারণ এগুলা সহজ জিনিস, এটাকে এভাবে করা লাগবে না। আচ্ছা, আরো কিছু উদাহরণ মানে আর কি দেখাচ্ছি, ওয়েট। এরকম ধর যদি গুণ আকারে থাকে, অবশ্য গুণেরটা আমাদের অতটা দরকার হবে না, গুণটা বাদ দিয়ে আপাতত, গুণ দরকার নেই। তো আমরা এবার মানে আমাদের ফিজিক্সে দরকার হবে না। তো আমরা এবার আরেকটা টাইপে চলে যাচ্ছি। এইটা ছিল হচ্ছে অন্তরীকরণ। এবার আমরা অন্তরীকরণের আরেকটা টাইপ, সেটা হচ্ছে আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলে। তো আরেকটা যেটা, সেটার নাম হচ্ছে আংশিক অন্তরীকরণ। সেই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলোকে ইউজ করব, কিন্তু মেথডটা একটু ভিন্ন, এবং এটাই আমাদের বেশি দরকার হবে, আংশিক অন্তরীকরণ। এটা কিরকম জিনিস, এই ক্ষেত্রে আমরা এই ddx সাইনটাকে এইভাবে দেখাবো, ডেল ডেল এক্স, অথবা এরকম ডেল ডেল এক্স, এভাবে দেখানো হয়, ওকে। এটা এভাবেও লেখে, তোদের যেটা ভাল লাগে লিখবি। আচ্ছা, তো এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারিস, আপাতত আমরা এটাই ইউজ করব। তো এটা দিয়ে বুঝাচ্ছি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো। আংশিক অন্তরীকরণ বলতে বুঝায়, ধর যদি একাধিক চলক থাকে, সেই ক্ষেত্রে আমরা এতক্ষণ শুধুমাত্র এক্স ছিল, অথবা শুধুমাত্র ওয়াই থাকতে পারে, অথবা শুধুমাত্র মানে টি বা এরকম টাইম থাকতে পারে, বা ওই যে বললাম এক্স ওয়াই থাকতে পারে, এরকম যে কোনো একটা চলক থাকতে পারে। কিন্তু যদি একাধিক চলক চলে আসে, ধর এরকম হইলো, বললো এরকম এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে দুইটা চলক, আমাকে এই রাশিটাকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে বলবো। সূত্র আগেরটার মতোই থাকবে, খালি এখানে যে জিনিসটা মাথায় রাখা লাগবে, যার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলবে, মানে এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, যার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলবে সেইটা ছাড়া
যার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলবে সেইটা ছাড়া বাকি অন্য যে চলকগুলো আছে সেগুলোকে আমরা ধ্রুবক ধরবো। প্রমি, তুই আজকের ক্লাসের তো মনে হয় কিছুই বুঝবি না, 7:30টায় জয়েন দিস যদি এখন কিছু না বুঝিস। 7:30টায় আমি তোদের ওই যে আলাদা এক্সট্রা ক্লাস নিব, আর ইচ্ছা হলে থাকতে পারিস। এটা অ্যাকচুয়ালি ম্যাথ করাচ্ছি, আই মিন ম্যাথেরই জিনিস, ম্যাথেও তোদের এটা লাগবে। এই রাশিটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে যাই, আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, নিয়মটা হচ্ছে এক্স ছাড়া বাকি যত চলক থাকবে সেগুলোকে আমরা ধ্রুবক হিসেবে বিবেচনা করব। তাহলে এই ক্ষেত্রে এই ওয়াইটাকে ধ্রুবক হিসেবে ধরতে হবে, ওয়াই বাইরে চলে আসবে, শুধু এই ডেল্টা ডেল এক্স এক্স স্কোয়ারের উপরে এইটার উপরে অ্যাপ্লাই হবে। তাহলে আলটিমেটলি আমার কি থাকতেছে, এটা হচ্ছে ওয়াই থেকে গেল, আর এটার সূত্রই আগেরটার মতোই এক্স টু দি পাওয়ার এন, এন এক্স এন মাইনাস ওয়ান, মানে হচ্ছে 2x 2 মাইনাস ওয়ান, আলটিমেটলি যেটা আসতেছে এই 2xy 2xy এটা আসতেছে। সবাইকে এই ব্যাপারটা বুঝছিস? চেঞ্জটা কোথায়? চেঞ্জ হচ্ছে এইখানে যে চলকটা আছে সেইটা বাদে বাকি সব কিছুকে আমরা কনস্ট্যান্ট, বাকি সব চলকগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরবো। ধর এই রাশিটাকেই যদি আমাকে এভাবে বলতো, আই প্রমি মিউট কর, মিউট কর, মিউট কর, মিউট কর, কি বলিস? আচ্ছা শোন, এই যে এই রাশিটাকে যদি আমাদের বলতো অয়ের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে বা আংশিক অন্তরীকরণ করতে, তখন আমরা কি করতাম, অয় ছাড়া যে চলকটা আছে এক্স স্কোয়ার, এইটাকে কনস্ট্যান্ট ধরতাম, তাহলে এটা বাইরে আসতো, শুধু ডেল্টা ডেল অয় এইটা অ্যাপ্লাই হইতো অয়ের উপরে, তখন অ্যান্সারটা এই যে এটা হয়ে যেত ডি ডি এক্স অফ এক্স ইকুয়ালস টু 1, মানে 1 আসতো এটায়, আর এক্স স্কোয়ার থেকে যেত, মানে অ্যান্সারটা হইতো এক্স স্কোয়ার। সবাই কি এটুকু বুঝছিস কিনা? তাই বুঝছিস? কথা কয় না, আমি আরো কয়েকটা করতে দিচ্ছি, তোরা বুঝে যাবি আস্তে আস্তে, ওয়েট, পেন নিস না। সূত্র তো এই যে যে কয়টা লিখছি না, ওটা তো কোনো, ওটা তো জাস্ট একটা ম্যাথ দেখাইলাম, সূত্র তো এইগুলাই, এইটাই বারবার ঘুরে ফিরে লাগছে। আচ্ছা এই দেখ আরেকটা, আরেকটা দেখাচ্ছি। ধর বললো ডিডি এক্স অফ এক্স, এটা সাপেক্ষে এরকম একটা ইকুয়েশন, এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস জেড, ধর এরকম একটা ইকুয়েশনকে যেখানে একাধিক চলক আছে, এইটাকে অন্তরীকরণ করতে বললো, এটা কিন্তু জেড, ওকে। কিরকম অন্তরীকরণ? এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তো নিয়ম কি, এক্স ছাড়া যে চলকগুলো থাকবে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরবো। তো এটা ভেঙে ভেঙে দেখাই, প্রথমে এই জিনিসটাকে সবগুলোর সাথে লিখবো, ধর এভাবে লিখতেছি, যদিও পরীক্ষায় তোর এত ভেঙে ভেঙে লেখা দরকার হবে না, এখন বোঝার জন্য ভেঙে ভেঙে লিখতে পারিস। প্রথমে এটা এটার সাথে গেল, প্লাস ডেল ডেল এক্স অফ 3x স্কোয়ার ওয়াই প্লাস ডেল ডেল এক্স জেড। এইবার নিয়ম হচ্ছে এক্স বাদে অন্য যে কোনো চলককে আমরা কনস্ট্যান্ট ধরবো। তাহলে এখানে এক্স বাদে ওয়াই আর জেড আছে, তার মানে এই ওয়াই আর জেড হচ্ছে কনস্ট্যান্ট, যেটাকে আমি বাইরে নিয়ে আসবো, তাহলে ওয়াই আর জেড বাইরে থাকবে, এই ডেল ডেল, ওই যে গ্রুপে তো বলছিলাম আমি যে 7:30টায়, তোদের কি 7:30টায় বলছি না 4:30টায় বলছি রে? তারা একটু চেক করে আসি তো, 7:30টাই তো লিখছি তোর গ্রুপে। আচ্ছা তুই দেখোস নাই, আচ্ছা এটা তোর তোর ব্যর্থতা, ওকে। আচ্ছা শোন, তাইলে তাইলে এবার আয়, এটা এই ক্ষেত্রে কি হচ্ছে, তার মানে এই ওয়াই জেড বাইরে চলে আসলো, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসতেছে হচ্ছে টয়েস এক্স, তো এটা লিখলাম টয়েস এক্স, প্লাস এই পরের ক্ষেত্রে আবার কি, হ্যাঁ 7:30টায় একবারে জয়েন দেয়, এখন বেরো, সমস্যা নাই, লিভ নেই, সমস্যা নেই, হুদাই মাথা গরম করার কোনো মানে নেই।
আচ্ছা, এইবার এইটার উপরে যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি, তাহলে নিয়ম হচ্ছে, চলো এখানে কোনটা কনস্ট্যান্ট, 3 তো এমনিতেই কনস্ট্যান্ট, এটার উপরে অ্যাপ্লাই হবে না। ওয়াই যেহেতু এক্স, এইখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছে, তার মানে ওয়াই কেও আমরা কনস্ট্যান্ট ধরবো, তার মানে 3 আর ওয়াই বাইরে চলে আসবে, 3 ওয়াই বাইরে আসলো। এই ডেল ডেল এক্সটা অ্যাপ্লাই হবে এক্স স্কোয়ার উপরে, তাই মানে এখানে টয়েস এক্স প্লাস, এইখানে আছে ডেল ডেল এক্স, এখানে আছে জেড। আমরা জানি যে এক্স ছাড়া যে কোনো চলককে কনস্ট্যান্ট ধরবো, তার মানে জেডটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো আসে, সো এটা জিরো হবে। তাহলে আলটিমেট অ্যান্সারটা যেটা দাঁড়াচ্ছে 2xyz, 2xyz। একবার বুঝে গেলে মজা লাগবে জিনিসটা, মানে এই ডিফারেন্সিয়েশন যথেষ্ট সহজ জিনিস। 2xyz, আর এটা আসতেছে হচ্ছে 6 6xy আর 0, ওইটা তো আর লাগতেছে না। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা এরকম আসতেছে 2xyz প্লাস 6y। এরকম আরেকটা দেখাই, মনে হয় বুঝে যাচ্ছিস, না বুঝলে বলিস। আচ্ছা, বইয়ের একটা করাই। মুছবো, এটা হয়েছে, সবার লেখা হয়েছে? এরকম একটা দেওয়া আছে, 3x² y z প্লাস 4xyz³ যখন ম্যাথের চ্যাপ্টারে এটা করবি, এগুলা একদম ইজি লাগবে। 2xy, এইটাকে বলছে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে আর জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। তাহলে এতক্ষণ তো এক্স নিয়েই করছি, আমি এটাকে ওয়াই আর জেড এর সাপেক্ষে দেখাই। যদি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, ডেল ডেল ওয়াই, তাহলে ব্যাপারটা হচ্ছে ওয়াই বাদে বাকি যা চলক থাকবে সেগুলোকে আমি কনস্ট্যান্ট ধরবো। তাহলে এইখানে 3 তো এমনিতেই কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার এটাও কনস্ট্যান্ট, জেড এটাও কনস্ট্যান্ট, তার মানে তিনটা জিনিস বাইরে চলে আসতেছে, x3 x² জেড। ভিতরে এইটা অ্যাপ্লাই হবে শুধুমাত্র এই ওয়াই এর উপরে। তাহলে এই যে ডিডি এক্স অফ এক্স, মানে এইখানে ডেল্টা ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই অফ ওয়াই, সেটা 1 হবে, জাস্ট 1 হবে, একবারে লিখলাম। আচ্ছা, আবার তোদের বুঝতে ঝামেলা হইতে পারে, লিখি। ওকে, পরেরটায় ওয়াই বাদে যেগুলো আছে সেগুলোকে বাইরে নিয়ে আসবো, মানে 4xz³ এই তিনটাই কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসবো, ওয়াইটা থেকে যাবে, তার মানে এখানে থাকবে হচ্ছে ডেল ডেল ওয়াই, শুধু ওয়াই, আর প্লাস এইখানে ডেল ডেল ওয়াই, ওয়াই বাদে যেটা আছে সেটাকে বাইরে নিয়ে আসতেছি, মানে টয়েস এক্স বাইরে, ডেল ডেল ওয়াই ওয়াই। তার মানে এখানে সবগুলো, এটা 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে। অ্যান্সার আসতেছে এরকম 3x² প্লাস 4xz³ প্লাস টয়েস এক্স। ইভা, তোর যদি কষ্ট লাগে এটা বুঝতে, তুই লিভ নিতে পারিস, সমস্যা নাই। আর যদি মনে করিস না ভাই বুঝতেছি, তাহলে থাকতে পারিস। আজকে স্মৃতি জয়েন দেয় নাই, তাই না? ঐশীও জয়েন দেয় নাই। এই লামিয়া, তোর কি হলিক্রসে এক্সাম কবে? দিতেছি না? আচ্ছা, গুড। ওকে, আচ্ছা, এরকম এইটাকেই যদি আমি জেড এর সাপেক্ষে করি, তখন কি অবস্থা দাঁড়াবে সেটা একটু দেখাই। এটাকে যদি আমরা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে ব্যাপারটা এরকম হবে, একবারে করি এবার, ভেঙে ভেঙে না করে। জেড বাদে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো বাইরে চলে আসবে, মানে 3x² এটুক বাইরে চলে আসবে, আর ডেল ডেল জেড, এটাকে যদি জেড এর উপরে অ্যাপ্লাই করি 1 হবে, সো এটা 1, ওটা লিখলাম না।
আর পরের ক্ষেত্রে 4xy বাইরে চলে আসবে, 4xy বাইরে আসলো। আর এই জেড কিউব, এই যে x⁴n জেড কিউবকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এই যে 3z, আর এই পাওয়ার 1 কমে যাবে, মানে 3z² হবে। আর এটা তো জেড ছিল, এখানে আছে 2xy, মানে জেড কোনো চলকই ওখানে নাই, তার মানে পুরোটাই কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টের উপরে যদি আমি ডিফারেন্সিয়েট করি 0 হয়ে যায়, তাহলে ওটা 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা এরকম আসতেছে 3x² প্লাস এখানে আসতেছে হচ্ছে 3 4 12 xyz²। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, মনে হয় একটু আইডিয়া হয়ে গেছে। আমাদের বেশি দরকার হবে এইটাই। তো এখন আমরা ক্যালকুলাসের দুইটা পার্ট বলছি, একটা হচ্ছে অন্তরীকরণ, আরেকটা হচ্ছে সমাকলন, বা একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো আপাতত আমাদের ইন্টিগ্রেশনটা দরকার নেই, আমরা ইন্টিগ্রেশনটা এখন বাদ দিচ্ছি, আমাদের ডিফারেন্সিয়েশনটাই লাগবে। পরের চ্যাপ্টারে যখন ইন্টিগ্রেশন লাগবে তখন সেটা সূত্র বলে দিব, এখন ইন্টিগ্রেশনটা দরকার নাই। এখন আমরা যেটাই, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, জেড জেড চলক না থাকাতে পুরোটা কনস্ট্যান্ট হয়ে গেছে। আর কনস্ট্যান্টের উপরে যদি ডিডিএক্স অ্যাপ্লাই করি বা কনস্ট্যান্টকে যদি আমরা অন্তরীকরণ করি সেটা শূন্য হয়, আগের দিন সূত্র বলছিলাম। ওকে, আচ্ছা, তাইলে এরকম কিছু এবার যেটাই আমাদের যেটা দরকার হবে সেটাই যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ভেক্টরের ক্ষেত্রেও ক্যালকুলাস অ্যাপ্লাই করা লাগবে। আমাদের যে বিভিন্ন ভেক্টর রাশির উপরে এরকম ক্যালকুলাসটা অ্যাপ্লাই করা লাগবে। সূত্রগুলা সেম একই টাইপের, তো সূত্র নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না। আমাদের যেটা একটু জানা লাগবে সেটা হচ্ছে আমাদের এই যে আমরা এই কোনো একটা, ধর আমরা এই এলাকার এখন তাপমাত্রা নিয়ে যদি কথা বলতে যাই, এই এলাকার এক এক জায়গায় ধর, বা যদি আমরা পুরো বাংলাদেশের তাপমাত্রা নিয়ে আজকে যদি কথা বলতে যাই, ঢাকায় একরকম টেম্পারেচার, ধর রাজশাহীর দিকে একরকম টেম্পারেচার, এরকম এক এক জায়গায় এক এক রকম টেম্পারেচার। তো এক এক জায়গায় এখানে এক এক রকম আমরা মান পাচ্ছি। তো এই পুরা কিন্তু এই টেম্পারেচারের কোনো দিক বলতে হয় না, তো এটা অদিক রাশি। তো এই যে এই ক্ষেত্রটা, যে ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে আমরা এক একটা স্কেলার রাশি এরকম বিদ্যমান পাচ্ছি, যেমন টেম্পারেচার নিয়ে কথা বলতেছি, তাইলে এই তাপমাত্রা, এই পুরা ঢাকা বাংলাদেশটা যখন বিবেচনায় নিয়ে আমি কথা বলতেছি, তখন এইটাকে আমরা বলবো একটা স্কেলার ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র মানে এরকম একটা জায়গা হবে, বা স্কেলার ফিল্ড, যার প্রত্যেকটা বিন্দুতে এরকম একটা স্কেলার রাশি বিদ্যমান আছে। আচ্ছা, তা একইভাবে ধর আমরা যদি ইসের কথা বলি, এরকম তাপমাত্রা ছাড়া আর তাপমাত্রা সহজ উদাহরণ, আরো ধর আমরা একটা বস্তুর বিভিন্ন সময়ে বা ধর আমরা একটা এলাকায় লোকেদের বয়স নিয়ে কথা বলবো, তো সেই ক্ষেত্রে এটা একটা স্কেলার ক্ষেত্র হবে। ওকে, তো এখন যদি আমরা এরকম ভেক্টর ফিল্ড বলে একটা কথা আছে, ধর আমি যদি এখানে একটা চার্জ রাখি, এখানে একটা চার্জ রাখি, বা আমার ধর এই কলমটা পুরোটা একটা চার্জিত বস্তু, এই মার্কারটা, তাহলে আমরা জানি চার্জিত বস্তু একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। তার মানে এই ইসের পাশে, এই মার্কারটার চারপাশে একটা এরিয়া থাকবে, যার মধ্যে আর একটা চার্জ নিয়ে আসলেও আকর্ষণ বা বিকর্ষণ করবে, যেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলতাম। এবং আমরা এটা জানতাম যে তড়িৎ ক্ষেত্রের এক এক বিন্দুতে এক এক রকম থাকে, আকর্ষণ বল বিদ্যমান থাকে, যেটাকে আমরা তড়িৎ তীব্রতা বলতাম। যে এইটার কাছাকাছি এই বিন্দুতে একটা চার্জকে আনলে সে যে বল অনুভব করবে, এইখানে আনলে ডিফারেন্ট একটা বল অনুভব করবে। তার মানে এক একটা বিন্দুতে এক এক রকম তড়িৎ তীব্রতা বিদ্যমান। তাহলে ওই ক্ষেত্রে তার মানে আমরা একটা তড়িৎ ক্ষেত্রকে আমরা একটা ভেক্টর ফিল্ড বলতে পারি। মানে এইখানের প্রত্যেকটা রাশিতে, প্রত্যেকটা বিন্দুতে এমন একটা রাশি বিদ্যমান যেটা একটা ভেক্টর রাশি। এরকম ধর তারপর আমরা বলতে পারি যে ইসের জন্য, চৌম্বকের জন্য একটা চৌম্বক রাখলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়।
সেখানে চৌম্বক বলরেখা থাকে, বলরেখার দিক বিশিষ্ট হয়, এক এক বিন্দুতে এক এক রকম চৌম্বক বলরেখার মান হবে বা চৌম্বক ক্ষেত্রের মান হবে, তো সেটাও একটা ভেক্টর রাশি। তো এই রকম ক্ষেত্রগুলাকে আমরা ভেক্টর ক্ষেত্র বলি। তাইলে এই সংজ্ঞাটা জাস্ট পড়বি, বইয়ের মধ্যে আছে স্কেলার ক্ষেত্র কি আর ভেক্টর ক্ষেত্র কি, বা স্কেলার ফিল্ড কি আর ভেক্টর ফিল্ড কি। এখন আমাদের এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যে পড়লাম, এই জিনিসটাকে আমাদের এখন কাজে লাগাবো আমরা, যেটা হচ্ছে ভেক্টর অপারেটর বলা হয়। এবার একটু এই জিনিসগুলো কাজে লাগাবো, এবং এইটাই আমাদের ভেক্টর চ্যাপ্টারের শেষ টপিক। আজকের টপিকটার পর শেষ হবে, যদি তোদের ধৈর্য থাকে আর কি। দেখি আধ ঘন্টায় শেষ করতে পারি কিনা, আশা করি পারবো, আর না পারলে নেক্সট ক্লাসে অবশ্যই শেষ হবে। ভেক্টর অপারেটর, এটার আরো কিছু নাম আছে। এইটাকে ন্যাবলা বলে, অথবা ডেল বলে, এভাবে বলে। ওকে, আচ্ছা এবার আসি, এটাকে এভাবে দেখায়, এই আমরা যে নর্মাল ডেল্টা আঁকতাম সেটা উল্টা ভাবে, আর উপরে একটা ভেক্টর সাইন দেওয়া থাকে। ওকে, উপরে একটা ভেক্টর সাইন দেওয়া থাকে। তো এটা কি জিনিস, এটা কি মিন করে, বা এই অপারেটরটা কি? অপারেটর কি? অপারেটর আমরা জানি, অপারেটর হচ্ছে ধর সাইন কস, এদের এরা একাকি, এদের কোনো মান নাই, সাইনের একাকি কোনো মান নাই, এর সাথে কিছু একটা দিলে তারপর সে মান দিতে পারে এরকম। তারপরে ধর প্লাস মাইনাস, এগুলাও কিন্তু এক একটা অপারেটর, গুণ ভাগ এইসব, মানে এদের নিজের কোনো মান নাই, এরা অন্য কিছুর উপরে অ্যাপ্লাই করলে তখন তারা তার একটা মান দিতে পারে। তো এইটাও একটা ভেক্টর অপারেটর। এই জিনিসটা কি মিন করতেছে, এটা এরকম একটা কিছু মিন করতেছে, সেটা হচ্ছে এরকম দেখতে। যেহেতু এটা ভেক্টর, তার মানে এটা অবশ্যই দিক বিশিষ্ট একটা অপারেটর, তার মানে এর সাথে আই থাকবে। এটা আসলে এই জিনিসটা, এটা অ্যাকচুয়ালি এরকম একটা জিনিস, মানে এইখানে এক্স এর ডি, ডেল 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 এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এই তিনটা অপারেটরই এর মধ্যে আছে, এবং এটা সাথে আই হ্যাড, জে হ্যাড, কে হ্যাড, এই তিনটাই আছে। এই পুরো অপারেটরটাকে আমরা একসাথে এভাবে সাইন দিয়ে প্রকাশ করি। এখন দেখে বিদঘুটে লাগলেও একটু পরে ইজি হয়ে যাবে, সমস্যা নেই। এটা আমাদের অনেক ক্ষেত্রে মানে কি কি কাজে লাগতেছে একটু পরে আমরা সেটা বুঝে যাব। তো এটার একটা প্রথম প্রয়োগ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এটা একটু লেখ, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা কি? এই অপারেটরটা যদি একটা স্কেলার রাশির উপর অ্যাপ্লাই করি, তখন সে ওই স্কেলার রাশিটাকে একটা ভেক্টর রাশিতে কনভার্ট করে দেয়। তো এইটাকে আমরা গ্রেডিয়েন্ট বলতেছি। আচ্ছা, তাইলে আমি এটা একটু লিখে দেই। আচ্ছা, স্কেলার ক্ষেত্রকে, স্কেলার ক্ষেত্রকে বা স্কেলার রাশিকে, যেটাই বলি না কেন, স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করে, রূপান্তরিত করে। আর এটাকে আমরা দেখাবো কিভাবে? ধর যদি এ একটা স্কেলার রাশি হয়, এ স্কেলার রাশি হলে, এ স্কেলার রাশি হলে তার গ্রেডিয়েন্ট, তার গ্রেডিয়েন্ট হবে এই যে ডেল লিখলাম একটু আগে, সেই ডেল এ। এ যদি একটা স্কেলার রাশি হয় বা স্কেলার ক্ষেত্র হয়, তার গ্রেডিয়েন্ট হবে ডেল এ। ওকে, তো এখন এটা কিভাবে নির্ণয় করব? সহজ, কোনো কঠিন কিছু না। আমরা একটু আগে যে ভেক্টরের ক্যালকুলাসের যে সূত্রগুলো পড়লাম সেটা দিয়ে এটা করা যাবে।
তো আমি একটা ম্যাথের মতো দেখাচ্ছি, ওয়েট কর একটু, আমি ম্যাথটা একটা বের করি, ম্যাথ একটু টাইম দে। তার মনে হয় ভেক্টর পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছিস। ওকে, ধর এরকম বললো, এই একটা ওকে একটা স্কেলার রাশি দেওয়া হয়েছে, এইটুকু লেখা হয়েছে সবার? আচ্ছা, এই এই লামি, তোর আজকে সাউন্ড এত আস্তে আসতেছে কেন? তোর কি ঘুম আসতেছে? ও আচ্ছা আচ্ছা, তুই কি সুস্থ আছিস এখন? আচ্ছা, এই ফাই একটা ফাংশন দেখাইছে আর কি, টয়েস জেড মাইনাস এক্স কিউব ওয়াই। এটা হচ্ছে একটা স্কেলার রাশি, দেখতেই পারতেছিস, বা স্কেলার ক্ষেত্র, যেটাই বলি না কেন আমরা। তো এইটাকে বলছে এটার গ্রেডিয়েন্ট বের করো, তোকে বলা হলো এটার গ্রেডিয়েন্ট নির্ণয় করো, মানে গ্রেডিয়েন্ট নির্ণয় করো বলতেই তোকে বলতিছে এই ডেল ফাই ইকুয়ালস টু হট, ডেল ফাইটা তোকে বের করতে বলছে। তাহলে আমরা আসি, তো আমরা এখন বের করব ডেল ফাই। তাহলে নিয়ম কি, এই ডেল মানে এইটা বোঝাচ্ছে, ডেল দিয়ে এই অপারেটরটা বোঝায়, তাহলে এটাকে আমি লিখি আই ডেল ডেল এক্স। কোথাও দেখবি যে এই আইটাকে এটার পরেও লেখা আছে, তবে সামনে লেখাটাই বেটার, যে ডেল ডেল ওয়াই। হ্যাঁ ভাইয়া, কিছু বললি? এই এটাকে এ দিয়েও দেখানো যায়, এক্স ওয়াই, যে মানে আর কি, এটা একটা ফাংশন, ফাংশনকে যা ইচ্ছা দিয়ে দেখাইতে পারিস। ফাই এমনি এটারে তোর এফ দিয়েও দেখাইতে পারতো, তখন আমি এখানে এফ লিখতে পারতাম, কোশ্চেন এভাবে দেখানো আছে তাই লিখছি। এটা যে কোনো কিছু দিয়ে দেখাইতে পারে, এটা কিছু আসে যায় না। আচ্ছা, তো এইটুক লিখলাম, তারপরে স্কেলার রাশিটাকে লিখতেছি টয়েস জেড মাইনাস এক্স কিউব ওয়াই। তো আমাকে বলছে এই স্কেলার রাশিটাকে এটার গ্রেডিয়েন্ট বের করতে হবে, মানে এটাকে আমার ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করা লাগবে। তাহলে এইবার নর্মাল নিয়ম যেটা, যে এইটা এইটার উপরে যাবে, মানে গুণের নর্মাল নিয়ম, এইটা একবার এটার সাথে যাবে, এইটা একবার এটার সাথে যাবে, এইটা একবার এটার সাথে যাবে, তিনবার লেখা লাগবে। তাহলে আমি লিখতেছি, আচ্ছা আমি একটা কাজ করব, যেটা সেটা হচ্ছে এটাকে নিচে নিচে লিখবো, তাহলে তোদের বুঝতেও সুবিধা হবে। এই যে আই রাখলাম, ডেল ডেল এক্স, এটার সাথে একবার ওটাকে লিখতেছি, ওই টয়েস জেড মাইনাস এক্স কিউব ওয়াই, প্লাস এই যে লিখলাম ডেল ডেল ওয়াই, এটার সাথে টয়েস জেড মাইনাস এক্স কিউব ওয়াই। আচ্ছা, আর নিচে জায়গা নাই, আমি পাশেই লিখতেছি, আরেকবার কে ডেল ডেল জেড, এটার সাথে টয়েস জেড মাইনাস এক্স কিউব ওয়াই, জাস্ট নর্মাল গুণের নিয়ম, এইটা একবার ওটার সাথে তিনবার। ওকে, আচ্ছা এবার আসি, আমাদের অলরেডি আমরা সূত্র জানি, এক্স এর সাপেক্ষে একবার এটাকে আংশিক অন্তরীকরণ করব, আবার ওয়াই এর সাপেক্ষে, আবার জেড এর সাপেক্ষে। তো একটু আগের যে জিনিসগুলো পড়ে আসলাম সেগুলো এখন আমাদের কাজে লাগবে। তাহলে যখন এটাকে, তো পরের লাইনটা যেটা আসবে, উপরে চলে আসতেছি আমি, আই থাকলো সামনে, এক্স এর সাপেক্ষে যখন টয়েস জেড, এটাকে যখন অন্তরীকরণ করব, এক্স ছাড়া এখানে যা আছে, এক্স ছাড়া যদি অন্য কোনো চলক থাকে তাহলে সেটা ধ্রুব ধরবো, তার মানে টু ও ধ্রুবক, জেডও ধ্রুবক, তার মানে এই পুরাটা ধ্রুবক, তার মানে এটা জিরো হয়ে যাবে। কারো এখানে আপত্তি আছে কিনা? এটা জিরো হয়ে যাবে যখন এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। মাইনাস এইটাকে যখন অন্তরীকরণ করব, এক্স বাদে যে চলকগুলো আছে সেগুলোকে কনস্ট্যান্ট ধরবো, তার মানে ওয়াইটা আলাদা থাকবে। আর এই এক্স কিউবকে যদি আমি ডেল ডেল এক্স আই মিন অন্তরীকরণ করি, পাওয়ার সামনে চলে আসে, মানে 3x² হয়ে যাবে। এটা আসলো আয়ের সাথে, এবার প্লাস জে এর সাথে যেটা আসতেছে সেটা লিখি। এবার অ এর সাপেক্ষে, এইখানে যেহেতু অয় নাই, টু ও কনস্ট্যান্ট জেডও কনস্ট্যান্ট, তার মানে এই পুরাটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাচ্ছে, মাইনাস এই এক্স কিউব ওয়াই, এক্স কিউব
এটাও কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ এখানে অয় ছিল। সো এক্স কিউব বাইরে থাকবে, আর অয়ের সাপেক্ষে অয়কে অন্তরীকরণ করলে 1 হয়, সো এটা 1 আসবে জাস্ট। প্লাস কে, এটা যখন নিব তখন এইবার দেখে যে এখানে জেড আছে, তার মানে এখানে শুধু 2 কনস্ট্যান্ট, 2 বাইরে আসবে, আর জেড এর সাপেক্ষে জেড কে অন্তরীকরণ করলে 1 আসে, সেটা 1 আসলো। আর এখানে এক্স ওয়াই দুইটাই এখানে কনস্ট্যান্ট, তার মানে পুরাটা কনস্ট্যান্ট, সো ওইটা 0 হয়ে যাবে। তার মানে লাইনটা এরকম দাঁড়াচ্ছে ফাইনালি, লাস্ট লাইনটা আমাদের এটা দাঁড়াচ্ছে। এখানে থাকতেছে হচ্ছে -3x² y, -3x² y সাথে i, এবার আইটাকে পিছনে লিখে দিতে পারিস। আর এখানে হচ্ছে -x³ j, ওকে, -x³ j প্লাস 2k। দেখ একটা ভেক্টর রাশি পেয়ে গেছি, আমাদের দেওয়া হয়েছিল একটা স্কেলার রাশি, ফাইনালি সেটা একটা ভেক্টর রাশিতে কনভার্ট হয়ে গেল। তো এইটা হচ্ছে আমাদের এই গ্রেডিয়েন্ট বের করা বা ওই যে এই ভেক্টর অপারেটরটার একটা প্রয়োগ। তো গ্রেডিয়েন্টের কিছু তাৎপর্য একটা তো লিখলাম, আচ্ছা ওকে থাক, এটা গেল, ওকে। এইবার আসি আরো দুইটা জিনিস, এটা বুঝছিস সবাই, গ্রেডিয়েন্ট কেমনে বের করব? মানে যাই আসুক ব্যাপারটা এরকমই, আমাদের অ্যাকচুয়ালি আই জে কে এরকম তিনটার সাথে 3বার আংশিক অন্তরীকরণ করা লাগবে, একবার এক্স এর সাপেক্ষে, আরেকবার ওয়াই এর সাপেক্ষে, আরেকবার জেড এর সাপেক্ষে। হ্যাঁ, কয়েকটা প্র্যাকটিস করি, সোজা লাগবে, সমস্যা নেই। এইবার আরো দুইটা জিনিস, সেটা হচ্ছে এই ভেক্টর অপারেটরটা, এটা যেহেতু ভেক্টর, এটা তো স্কেলারের উপরে ক্রিয়া করছিল, এখন সে যদি ভেক্টর রাশির উপরে ক্রিয়া করে তাহলে কিরকম হবে? এখন ভেক্টর রাশির সাথে সে দুইভাবে অ্যাপ্লাই হইতে পারবে, একটা হচ্ছে ডট গুণ আকারে আর একটা ক্রস গুণ আকারে। তো এবার সেটাতেই আসতেছি। আচ্ছা ধর, এখন যে জিনিসটা, এটার নাম হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স, ওকে, এইটার ইয়াগুলো লিখে দিই, এটার কাজটা কি। এটা হচ্ছে একটু আগেরটা কি করছিল, স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্র বানাই দিছিল। এ কি করে, ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে। আর একটা ভেক্টর, কোন ভেক্টর এ এর ডাইভারজেন্স হবে এই ডেল ডট এ। অবশ্যই এগুলা কিন্তু এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট একটা ফাংশন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে ডাইভারজেন্স বের করতে হবে, এই ডেল এর সাথে ডট গুণ করতে হবে এই এ ভেক্টরের, এবং এটা সোজা, কারণ ডট গুণ সহজ ছিল, ওই যে শুধু ডট গুণের ক্ষেত্রে দুইটা ভেক্টরের খালি আয়ের সাথে যে সহগ আছে সেটা গুণ দেওয়া লাগতো, প্লাস করা লাগতো অয়ের সাথে যে সহগ আছে। তো এইটা তুলনামূলক সোজা। আচ্ছা, এইটার আরো কিছু প্রয়োগ আছে, আমরা একটু সেটা লিখে দিচ্ছি আমি দ্বারা, যে কখনো যদি ডাইভারজেন্স ডাইভারজেন্স এই মানটা যদি কখনো ধনাত্মক হয়, ধনাত্মক হলে ঘনত্বের হ্রাস ঘটে। ঘনত্বের, এটা বুঝাচ্ছি আমি, ঘনত্বের হ্রাস ঘটে।
আর অথবা এটাকে এভাবে বলতে পারি, আচ্ছা বুঝাচ্ছি। আর এটা হচ্ছে যদি এটি ঋণাত্মক হলে হলে আচ্ছা ঘনত্বের হ্রাস ঘটে, বা এ পাশে একটু লিখে রাখতে পারিস প্রসারণ, এরকম লিখে রাখতে পারিস, ওকে। বা আরেকটা কথা লিখতে পারিস, সেটা হচ্ছে অপসারী। আমি সবগুলা বুঝাচ্ছি। আর ডাইভার্স এটি যদি ঋণাত্মক হয় তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে ঘনত্বের বৃদ্ধি ঘটে, এই ব্র্যাকেটে লিখে রাখতে পারিস সংকোচন বা অভিসারী। এই কথাগুলা মনে আছে ওই যে আমরা ইয়াতে পড়ছিলাম লেন্সের ক্ষেত্রে অভিসারী অপসারী, এই কথাগুলো পড়ছিলাম। আচ্ছা এই সরি এটা 4 নাম্বার, এটুক লেখা হইলে বল, আমি 5 নাম্বারটা উপরে মুছে লিখবো আর কি। এটুক তো মনে হয় লেখা হয়ে গেছে। এর উপরে ভেক্টর দিছি, দুইটাই ভেক্টর আসে, হ্যাঁ। আর লাস্ট হচ্ছে 5, এটি শূন্য হলে ঘনত্ব অপরিবর্তিত। অপরিবর্তিত, ওকে। এইটা লেখ। ডাইভারজেন্স শূন্য হলে ডাইভারজেন্স শূন্য হলে তোরা একটু ধৈর্য ধর, শেষ করে দিব। ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টর ক্ষেত্রকে সলিনয়েডাল বলে। সলিনয়েডাল, কখনো কখনো তোকে কোশ্চেনে বলবে যে দেখাও যে এই ভেক্টর ক্ষেত্রটা সলিনয়েডাল কিনা, তখন দেখাইতে হবে যে তার ডাইভারজেন্সটা শূন্য আসছে। ওকে, এই পয়েন্টগুলো আমি একটু বুঝাচ্ছি, যে ডাইভারজেন্স ধনাত্মক হলে, ঋণাত্মক হলে, শূন্য হলে, এই জিনিসগুলো বুঝাচ্ছি। ধর ওই যে একটু আগে বলছিলাম ভেক্টর ক্ষেত্র কি, ধর ওই যে বলরেখা, বা যদি আমরা তরলের ক্ষেত্রে বলতে পারি পানির পাইপের মধ্যে দিয়ে যখন পানি যাচ্ছে কোনো একটা জায়গায়, ধর পানি মানে বেরোয় আসতেছে, ধরো যে পানির ট্যাপ যখন আমি ওপেন করলাম ওখান দিয়ে যখন পানিটা বেরোয় আসতেছে, আই মিন ছড়ায় পড়তেছে একটা জায়গা থেকে, অথবা আলোক রশ্মি এক জায়গা থেকে নির্গত হচ্ছে ছড়ায় পড়তেছে, এরকম একটা অবস্থা। অথবা আমাদের নর্থ পোল থেকে আমরা জানি ইয়া বের হয়, বলরেখা বেরোয় আসে। অথবা আমরা 9-10-এ এরকম পড়ছিলাম প্লাস চার্জ থেকে এরকম বলরেখাগুলা সব দিকে ছড়ায় পড়ে, এরকম মাইনাস চার্জের মধ্যে বলরেখাগুলো এসে এরকম প্রবেশ করে। এগুলা কিন্তু ভেক্টর ক্ষেত্র ছিল। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এই যে এই ডাইভারজেন্স ধনাত্মক হওয়া মানে বোঝাচ্ছে ঘনত্বের হ্রাস ঘটতেছে, মানে এই যে একটা প্লাস চার্জের এই আশেপাশের এই জায়গাটায় ডাইভারজেন্স ধনাত্মক হবে, তোরা এটা এই প্লাস চার্জ মাইনাস চার্জ দিয়ে মনে রাখতে পারিস। দেখ কিভাবে এইখান থেকে বলরেখাগুলো বেরোয় যাচ্ছে, তার মানে এই জায়গায় ঘনত্ব আস্তে আস্তে হ্রাস পেয়ে যাচ্ছে, এই জায়গা থেকে বেরোয় যাচ্ছে। এই জন্য আমি এখানে প্রসারণ লিখছি, তরলের ক্ষেত্রে প্রসারণ মানে তরল ছড়ায় পড়তেছে। অপসারী লিখছি, অপসারী মানে কোনো একটা জায়গা থেকে আলোক রশ্মি যখন ছড়ায় পড়তো তখন সেটাকে আমরা অপসারী গুচ্ছ বলতাম। তার মানে ডাইভারজেন্স, একটা ধনাত্মক চার্জের আশপাশে ডাইভারজেন্স সবসময় ধনাত্মক হবে, কারণ সেই ক্ষেত্রে ওখান থেকে বলরেখাগুলো ছড়ায় পড়তেছে, মানে বলরেখার ঘনত্ব আস্তে আস্তে হ্রাস পাচ্ছে।
তাইলে ডাইভারজেন্স ধনাত্মক সেই জায়গায় এইরকম চিত্রটা এঁকে রাখতে পারিস, এরকম একটা সার্কেল দিয়ে, যে এইখানে ঘনত্বটা হ্রাস পাচ্ছে, আর এইখানে বলরেখাগুলো এক জায়গায় এসে ঢুকতেছে, বলরেখাগুলো এক জায়গায় এসে ঢুকতেছে, তার মানে এই জায়গায় ঘনত্বটা বেড়ে যাচ্ছে বলরেখাগুলার। ওকে, তার মানে এই ক্ষেত্রে ডাইভারজেন্সটা ঋণাত্মক। আমি কিন্তু এখানে চার্জ বুঝাইছি, কিন্তু এটা মিলে গেছে, মানে কাকতালীয় ভাবে এই ডাইভারজেন্স ধনাত্মক ঋণাত্মকের সাথে মিলে গেছে সাইনটা, এই জন্য বলতেছি এভাবে মনে রাখতে পারিস, তাতে কনফিউশন হবে না। তাহলে কোনো ভেক্টর ক্ষেত্রের মধ্যে ডাইভারজেন্স ঋণাত্মক হলে আমি বুঝতে পারবো যে ওই জায়গায় ঘনত্বের বৃদ্ধি পাচ্ছে, এই বলরেখাগুলো এখানে এসে প্রবেশ করতেছে, সংকোচন ঘটতেছে, এবং এটা অভিসারী বলি। এক জায়গায় যখন মিলে যায় তখন সেটাকে আমরা অভিসারী বলতাম। আচ্ছা, আর যদি শূন্য হয় এর মানে এরকম ব্যাপারটা, এই যে ঘনত্ব যদি বলি যে শূন্য, তার মানে এখানে যে পরিমাণ বলরেখা এসে ঢুকতেছে ধর সেই পরিমাণ বলরেখা বের হয়ে গেছে, অথবা পানির ক্ষেত্রে পানি যতখানি এসে ঢুকছে ততখানি বের হয়ে গেছে, এরকম মানে সংকোচন বা প্রসারণ হয় নাই। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে ডাইভারজেন্সটা শূন্য। আর একটা ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স যদি শূন্য হয় তখন সেই ভেক্টর ক্ষেত্রটাকে আমরা সলিনয়েডাল বলি। আচ্ছা, পেন দিব না তোদেরকে, মানে আমি আরো একটা জিনিস বাদ আছে, ওইটাকে পরের দিনের জন্য রেখে দিচ্ছি, এই ডাইভারজেন্সটা দিয়ে শেষ করে দিচ্ছি। ডাইভারজেন্স কিভাবে বের করব সেটা দিয়ে শেষ করতেছি। এইটুক সবাই বুঝছিস? ভাই আবির বুঝছিস? আবির 5 নাম্বার হচ্ছে, দেখ এখানে ঘনত্ব অপরিবর্তিত, ধর পানি আসছে পানি বের হয়ে গেছে, এরকম একটা অবস্থা, না ওখান থেকে ছড়ায় পড়তেছে, বা ধর এরকম একটা অবস্থা যে আমাদের এখানে একটা চার্জ আছে, ওই যে ইয়ার ক্ষেত্রে আমরা যখন ধারক, মনে আছে ধারকের ক্ষেত্রে এরকম পজিটিভ আর নেগেটিভ চার্জ দুই পাশে আলাদা করা থাকতো, এখানে বলরেখাগুলো কেমনে থাকতো এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে এই জায়গায় বলরেখা এসে প্রবেশও করতেছে না, বের হয়ে যাচ্ছে না, তাহলে এই জায়গায় ডাইভারজেন্স শূন্য হবে। কথা বুঝছিস? আচ্ছা, ওকে। এই নামি বুঝছিস? আচ্ছা, তাহলে এখন এটা দিয়ে শেষ করতেছি। আমি বুঝতেছি হয়তো তোরা আজকে নিতে পারতেছিস না লোড। আচ্ছা, এখন একটা ভেক্টরের কিভাবে আমরা ডাইভারজেন্স বের করব, ধর এরকম বললো, এবার বলছে একটা ভেক্টর ক্ষেত্র কিনতে হবে। তাহলে কোশ্চেনটা এরকম, ধর লেখা আছে 3, এবং এটা সোজা 3x(z³ i, এবার কিন্তু i j k থাকবে কারণ এটা একটা ভেক্টর, প্লাস 2x² y j প্লাস, সরি প্লাস না, এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাস x³ y² z k। বলছে এই ভেক্টরটার ডাইভারজেন্স বের করতে। তাহলে ডাইভারজেন্স মানে কি ছিল, জাস্ট এটার সাথে এটা ডট গুণ দেব, ডেলের সাথে এটা ডট গুণ দিব। তো ডেল কি ছিল, ডেলটা লিখে ফেলি। ডেল ছিল এরকম একটা জিনিস, i ডেল ডেল x প্লাস j ডেল ডেল y প্লাস k ডেল ডেল z। তার সাথে এই পুরাটা আরেকবার আমি লিখতেছি, 3x(y³ i প্লাস 2x² y j মাইনাস x³ y² z k। এটা আগে লিখলাম, এই যে এটার সাথে এটা ডট গুণ, অবশ্যই মাঝখানে ডট সাইনটা দেওয়া লাগবে, আমি দিতে ভুলে গেছি, ডট সাইন দেওয়া লাগবে। এটাও ভেক্টর এটাও ভেক্টর। তো ডট গুণের সূত্র কি ছিল, মানে ডট গুণ আমরা পড়ছিলাম axi ayj azk, এটার সাথে যদি bxi byj bzk এর ডট গুণ দেই, নিয়ম ছিল ax bx প্লাস ay by প্লাস az bz। তো সোজা জিনিস, এইটার সাথে মানে i এর সাথে যেটা আছে এইটার সাথে এইটা যাবে, তার মানে এরকম হবে, ডেল ডেল এক্স এর সাথে আসবে এইটুক, আবার ডেল ডেল ওয়াই এর সাথে আসবে প্লাস ডেল ডেল ওয়াই এর সাথে আসবে এইটুক, 2x² y। আর এখানে প্লাস, এখানেও প্লাস হওয়ার কথা ছিল, এখানে মাইনাস, তো এই জন্য মাইনাসটা আগেই লিখে দিলাম, মাইনাস ডেল ডেল জেড এর সাথে আসবে শুধু এইটুক, আই জে কে কিন্তু আসবে না, কারণ এই ক্ষেত্রে একটা স্কেলার রাশি পাবো আমরা, এই x³ y² z। তো এখন জাস্ট এইটাকে আংশিক অন্তরীকরণ করলে যা আসবে তাই হবে ফাইনাল অ্যান্সার। তো এইবার লাস্টের লাইনটা কিরকম দাঁড়াচ্ছে,
যখন এইটুককে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, 3 কনস্ট্যান্ট ওয়াই কিউব ও কনস্ট্যান্ট এরা বাইরে চলে আসবে, 3y কিউব বাইরে আসবে, শুধু এক্স এর উপরে এটা আসবে, তাইলে 1 হবে, প্লাস ওয়াই এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব, ওয়াই বাদে বাকি যা আছে সেটা বাইরে আসবে, 2x² বাইরে আসলো, ওয়াই এটা ডেল ডেল ওয়াই অফ ওয়াই সেটা 1 হয়ে যাবে, প্লাস ওইটা মাইনাস সাইন, মাইনাস লিখতেছি, এখানে জেডটা, জেড বাদে যা আছে সেগুলো বাইরে চলে আসবে, মানে হচ্ছে এক্স কিউব ওয়াই স্কোয়ার বাইরে চলে আসছে, আর জেডটা 1 হয়ে যাবে। ওকে, তাহলে জাস্ট ফাইনাল অ্যান্সারটা এটা আসতেছে, এই এ ডাইভারজেন্স যখন আমি বের করলাম, লাস্টের অ্যান্সারটা হচ্ছে 3y কিউব প্লাস 2x² মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এটা আগেরটার চেয়ে সোজা, আগেরটায় 3বার পার্শিয়াল অন্তরীকরণ করা লাগছিল, এবার সেটা করতে হয় নাই, একবারই হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত থাকুক, আরেকটা বাদ আছে এইটার সাথে ক্রস গুণ, সেটা পরের দিন দেখাই। আর একই সাথে পরের দিন যদি পসিবল হয় আমরা নদী নৌকার কিছু অঙ্ক দেখব, তো ভেক্টরটা আমাদের নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আজকে ছুটি, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ওয়ালাইকুম আসসালাম।